शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तनुश्रुत्वा प्रणमामि। একদিন সৃষ্টি মা কয়েকজন ভক্ত মহিলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন। সেখানে একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা অনুযায়ী সেখানে একজন ভক্ত মহিলা বলছেন, মা মেয়েদের কি হবে, নিবেদিতার পরে কি সব শেষ হয়ে যাবে? মানে সেই সময় সিস্টার নিবেদিতা আছে, স্কুল চলছে, সিস্টার ক্রিস্টিন আছে, কিন্তু ক্রিস্টিনের থাকাটা বড্ড বেশি অনিয়মিত হচ্ছে, তাকে মাঝে মাঝে ওনার আমেরিকা যেতে হচ্ছে, ওনার শরীরও খুব সুস্থ নয়। এটার জন্য ভক্ত মহিলা কিন্তু সংসার যে ঠাকুর এসেছিলেন পুরুষদের জন্য এত কাজ হচ্ছে, কিন্তু মেয়েদের কি হবে, নিবেদিতার পরে কি সব শেষ হয়ে যাবে? তখন মা বলছেন, তা কেন, তা কেন, অনেকে এসেছে, ঠাকুর তাদের কৃপা করেছে, অনেকে মুক্তি লাভ করেছে, অনেকে যারা আসবে তারা মুক্তি লাভ করবে, এবং কেউ কেউ ঠাকুরের কাজের জন্য এসেছে বলে আবার বলছেন, গোলাপকে জিজ্ঞেস করো সুধীরা ঠাকুরের কাছে কি স্বপ্ন পেয়েছ, শরৎকে বলছে। তখন গোলাপ মা বলছে, সুধীরাদির সঙ্গে হয়তো শরৎ মহারাজের এই কথোপকথন হয়েছিল। সুধীরাদি বলছেন, একটা সভাতে উনি স্বপ্নে দেখছেন যে একটি সভাতে ঠাকুর বসে আছেন মাঝখানে, অনেক লোক। তো হঠাৎ সুধীরাদিকে ঠাকুর চেয়ে বলছেন, দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করে বলছেন যে তুই আমার একটা কাজ করে দিবি? বলছেন, হ্যাঁ আমি করে দেবো। সুধীরাদি ঠাকুর বলছেন আর করবে না, সেটা কি হয় কখনো? হ্যাঁ করে দেবো। তাহলে ওই দরজাটা দিয়ে চলে যায়, একটা দরজার দিকে আঙুল নির্দিষ্ট করে বলে ওই দরজা দিয়ে চলে যায়। তো সুধীরাদি বলছে, ওই দরজা খুলে দেখি সংসার। দরজাটা খুলতে ওনার ঘুমটা ভেঙে গেল, দেখলেন উনি সংসার। তো সেই প্রসঙ্গে মা বলছেন, দেখো ঠাকুর নরেনের কাজের জন্য অন্তরালে থেকে এভাবে সাহায্য করে যাচ্ছে। তো তখন যারা আছেন ওই সামনে তারা সুধীরাদি তখন শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলীর সঙ্গে মোটামুটি পরিচিত হয়েছে, সবাই সবটা জানে, কিন্তু তার আগে তো একটা শুরু আছে। তো সেই আমরা আজকে সুধীরাদির কথা একটু জানবো। আমরা যখন ভারতী প্রাণা মাতাজির জীবনটা পড়েছি তখন সুধীরাদিকে একটু একটু করে চিনেছিলাম, কারণ সুধীরাদি না থাকলে আমরা ভারতী প্রাণা মাতাজিকে সেভাবে পেতাম না। সেজন্য সুধীরাদিকে একটু আজকে আমরা একটু, ওনার জীবন খুব বেশি জানা যায় না, খুব অল্প বয়সে উনি শরীর চলে গিয়েছিল ওনার। আর একে তো তখনকার দিনে মানুষ নিজের সম্বন্ধে অত বেশি বলতেন না, তারপর আবার মহিলা, তার সত্ত্বেও এই স্মৃতিচারণার মাধ্যমে যেটুকু জানা যায় সেভাবে আমরা সুধীরাদিকে একটুখানি চিনতে চেষ্টা করি। তো উনি জন্মেছিলেন এমন একটা সময়ে, যে সময় আমাদের ভারতবর্ষ যদিও বলা যায় যে নবজাগরণের যুগ, কিন্তু মেয়েরা সেভাবে কোনোভাবেই কোনো সুযোগ পাওয়া, পড়াশোনা করা ইত্যাদি কোনো সে সময় সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে উনি যতটুকু সুযোগ পেয়েছেন পড়াশোনার, সেই পড়াশোনার সাহায্যে ঠাকুরের ভাব আন্দোলনে অনেকটা অংশ নিয়েছিলেন। তো ঠাকুরের কর্মী দলের মধ্যে কিন্তু সুধীরাদি একজন অন্যতম। 1899 নভেম্বর উনি কলকাতাতেই জন্মেছিলেন। ওনার বাড়ি আমরা জানি যে ওনার বাবা ছিলেন হরিপালের জেজুর যে গ্রাম, সেই গ্রামের জমিদার বংশেরই ছেলে, কিন্তু ওনারা কখনোই কলকাতায় থাকতেন না, গ্রামে থাকতেন না, গ্রামে অন্য বংশের অন্য লোকেরা থাকতো, ওনারা কলকাতাতেই থাকতেন। আর বাবা বাইরে চাকরি করতেন। যখন সুধীরাদি হলেন সবার ছোট, 2 দাদা আর 3 দিদি ছিলেন, সবার ছোট ছিলেন সুধীরাদি। যখন ওনার মাত্র 2 বছর বয়স, বাবা তখন রেঙ্গুনে ওনার শরীর চলে যায়। ছোট বয়সে পিতৃহারা, বাবাকে 2 বছরে কে চায়।
কিন্তু উনি পরবর্তীকালে বলতেন যে বাবা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে একটা ব্রাহ্ম ভাব মানে তখনকার দিনে মোটামুটি যারা ইতিহাস পড়েছি দেখেছি একটু শিক্ষিত হলে হিন্দু ধর্মে এত তখন বাধা নিষেধ এত কিছু ছিল, অনেক মানুষই হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিল। অন্তত ব্রাহ্মণদের যে ভাবনা চিন্তা সেটাকে গ্রহণ করে তারা জীবনযাপন করবে। সেই জন্য ছোট বয়স থেকেই বাড়িতে স্ত্রী শিক্ষার একটা প্রচলন ছিল। উনি সেই জন্য ব্রাহ্মণকার স্কুলে ক্লাস 8 অবধি পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। ক্লাস 10 বা ওই পর্যায়ে উনি পড়াশোনা করতে না পারলেও ক্লাস 8 অবধি উনি যা করেছেন তাতে নিবেদিতা স্কুলের মেয়েদের উনি বাংলা পড়িয়ে ধর্ম শিক্ষা দিয়ে ওদের যথেষ্ট শিক্ষিত করে তুলতে পারতেন, পেরেছিলেন পরবর্তীকালে। মানে ওই সময়টা কিরকম ছিল আমরা একটা বইতে পাই যে স্বামীজি যখন প্রথমবার ভারতবর্ষে এসেছেন পাশ্চাত্য জয় করে, তো আমরা তো জানি প্রত্যেকটা রাজ্যে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো উনি যখন কলকাতায় এসেছেন, কলকাতার শোভাবাড়ির রাজবাড়িতে, তখন ওনাকে এরকম সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেদিন প্রায় 3000 কলকাতাবাসী এসেছেন, কিন্তু সবাই পুরুষ, একটি মাত্র মেয়ে। মানে ওই রাজবাড়িরও কোনো মহিলাদের অধিকার নেই সেই সভায় চিকের আড়ালে থেকেও যে শুনবে স্বামীজির কথা সেটুকুও সুযোগের মধ্যে ছিল না। একটি মাত্র মেয়ে, তার নাম কাত্যায়নী। সে তার কি কপাল ছিল, সৌভাগ্য ছিল, সে ওই সভাতে থেকে স্বামীজিকে দর্শন ও স্বামীজির কথা শুনতে পেরেছিল। কিরকম অবস্থা ওই সময়ে আমাদের এই সতীরাদি কলকাতাতে আছে, যদিও তাদের একটু ভাবনা একটু অন্যরকম ছিল। আর আমরা তারপরে দেখি স্বামীজি যখন ফিরেছেন বা উনি যখন বিদেশে আছেন, তখনও ওনার প্রথম কাজ ছিল, মানে সর্বপ্রধান কাজ ছিল কি না স্ত্রী মঠ প্রতিষ্ঠা করা। তার মায়ের নামে একটা মঠ, মা সেখানে থাকবেন এবং মাকে কেন্দ্র করে গার্গী, মৈত্রী, সমস্ত নারীরা, তখন স্বামীজি তো দেখেছেন ভারতবর্ষের মেয়েদের কি অবস্থা, তাকে অবলম্বন করে মেয়েরা এরকম স্বাধীনভাবে থাকবে, এটা স্বামীজির একটা সর্বক্ষণের দিবারাত্রির স্বপ্ন ছিল। কিন্তু যে কোনো কারণে হোক সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে 50 বছরের উপর। স্বামীজি চলে গেলেন 1902-এ, হলো 1954 স্ত্রী মঠ। কারণ সেই সময় সমাজ উপযুক্ত ছিল না, হয়তো স্বামীজির ইচ্ছাতে একটা মঠ প্রতিষ্ঠা হয়ে যেত, ওই সময় যারা ছিলেন হতো, কিন্তু সেটা কন্টিনিউশন সে চলতে থাকবে সেরকম সমাজের অবস্থা, মেয়েরা এগিয়ে আসবে সেরকম কিন্তু ছিল না। প্রায় বলছেন যে 50 বছর পেরিয়ে গেল স্বামীজির এই স্বপ্নটাকে বাস্তবায়িত হতে। তবে 1954 যেটা আমরা দেখছি স্ত্রী মঠ প্রতিষ্ঠা হয়েছিল, তার কিন্তু একটা বলছেন শুরু আছে। আমরা যখন একটা বাড়ি তৈরি করার আগে ভিত প্রতিষ্ঠা করে শুরু হয় বাড়িটা, তো কিন্তু তার আগে যেমন জমি কেনা, প্ল্যান করা, এই সমস্ত একটা ব্যবস্থা করতে হয়। তারপরে বাড়ি তৈরি করা শুরুরও একটা শুরু। সেরকম 1954 সালে স্ত্রী মঠ প্রতিষ্ঠা হওয়ার, মানে শুরু হওয়ারও আগে সেটা হয়েছিল 1899 খ্রিস্টাব্দে কালী পুজোর পর দিন, যেদিন শ্রী মা 13 নভেম্বর নিবেদিতা স্কুলে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পুজো করে নিবেদিতা বিদ্যালয় প্রতিষ্ঠা করে আশীর্বাদ করলেন যে এই বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে বেরোবে তারা সমাজের আদর্শ নারী হয়ে উঠবে। সেটাই হলো কিন্তু স্ত্রী মঠের বীজ বপন। তারপরে সেই যে বীজ বপন হয়েছে তাকে জল দিয়ে তাকে সেই গাছটাকে বড় করার দায়িত্বে কিন্তু
সুধীরাদি অনেকখানি দায়িত্ব নিয়েছিলেন, সুধীরাদি অনেকখানি, যেমন সিস্টার নিবেদিতা, সিস্টার ক্রিস্টি, যদিও ওনারা ওই পুরোপুরি তার সন্ন্যাসিনী হয়ে, যেমন আমরা এখনকার যারা সন্ন্যাসিনীদের দেখা যায় বা সবকিছু সেরকম ভাবে আনুষ্ঠানিক সন্ন্যাস তারা নেয়নি বটে, তারা তো সন্ন্যাসিনী ছিলেন। স্বামীজি সিস্টারকে ব্রহ্মচর্য বলে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু ওনারা একটু ভয় পেতেন সমাজকে, কারণ তারা জানতেন সমাজ এখনো সেভাবে তাদেরও সেভাবে গ্রহণ করেনি যে অন্যভাবে নিতে পারে। স্কুলটাই হয়তো সদ্য স্কুলটা খুলেছেন সিস্টার, স্কুলটাই উঠে নিত, কারণ অনেক কষ্ট করে উনি মেয়ে জোগাড় করছেন, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে করে মেয়ে নিয়ে আসছেন পড়াশোনা করানোর জন্য। এরকম ছিল যে কোনোভাবেই ওদের সম্ভবের কোনো রকম এদিক ওদিক হবে না, পর্দার কথা থাকবে। এমনকি সিস্টার গাড়ি ঠিক করে দিয়েছিলেন, সেই গাড়িতে করে মেয়েরা স্কুলে আসবে, বাচ্চাদের সরু গলি, সেই গলিতে গাড়ি ঢুকবে না, কিন্তু গাড়ি অব্দি আসার জন্য পর্দার ব্যবস্থা উনি করে দিচ্ছেন। মানে এই সমাজের প্রতিটা নিয়ম, যে নিয়মগুলো ছিল সেগুলোকে উনি ভাঙতে চাননি, এগুলোকে উনি শ্রদ্ধা করেছেন। স্বামীজি বলেছিলেন, তুমি আমরা কিন্তু কোনো সমালোচনা শুনবো না, তুমি আমাদের দেশে আসছো, আসতে চাইছো, কাজ করতে চাইছো, এসো, কিন্তু একটা সমালোচনা করবে না। সিস্টার কিন্তু ওইভাবেই ভারতবর্ষে এসে ভারতবাসীকে সেবা করেছিলেন, একটা বরং আন্তরিকভাবে ওগুলোকে গ্রহণ করেছিলেন। আমরা সমালোচনা করি, আমরা এখন কিছু কি দরকার, এই হ্যাঁ বেশি বেশি বারবারই আমরা এখন বলতে পারি, বা যারা ওই সময় ছিলেন তাদের ভালো না লাগলেও তারা মানতে বাধ্য হয়েছেন, কিন্তু মনে মনে তারা ভালোবাসতেন না এই সমস্ত প্রথাকে, কিন্তু সিস্টার আন্তরিকভাবেই গ্রহণ করেছিলেন। কিন্তু সুধীরাদি ছিলেন অন্য ধাঁচে। সুধীরাদি একটা একটু প্রতিবাদী সত্তা, কারণ সুধীরাদির দাদা যিনি ছিলেন দেবব্রত বসু, উনি অনুশীলন সমিতিতে একবার সশস্ত্র বিপ্লবের নাম লেখানো ছিল, তার সভা সমিতিতে যেতেন, আর সঙ্গে তার ছোট বোন তাকেও সঙ্গে নিয়ে যেতেন, কারণ তিনি তাকে তার দায়িত্ব নিয়েছিলেন তার মানসিক বিকাশ হওয়ার জন্য, যার বোনের দায়িত্ব উনি নিয়েছিলেন। ছোট বয়সে বাবা নেই, উনি গার্জিয়ান, সেই হিসাবে ওনার বাড়িতে যদি এই সমস্ত নেতারা আসতেন, বড় বড় বিপ্লবীরা আসতেন, তাদের কথা তাদের ভাবনা শুনে সুধীরাদি বড় হয়েছেন, এবং সভা সমিতিতেও গিয়ে তাদের বক্তৃতা উনি শুনেছেন, যার ফলে একটা এই স্বদেশ প্রেম, দেশাত্মবোধ ওনার মধ্যে একটা জেগে উঠেছিল। ছোট বয়সে ওনাকে খুব একটা সুন্দরী বলা যায় না, ওনার যে আমরা চেহারা ছবি দেখি তাতে খুব সুন্দর বলা যায় না। এ প্রসঙ্গে বলা যায় আমাদের সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের যিনি তৃতীয় প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, শ্রদ্ধা প্রাণা মাতাজি, ওনারও কিন্তু একটু চেহারার মধ্যে সুধীরাদির সঙ্গে মানে চেহারার ছাপ হয়তো ওটা মাতাজির মনে হয়েছিল। সুধীরাদি একটু দেখতে সবকিছুর মধ্যে চেহারা সৌন্দর্য বা বাহ্যিক সৌন্দর্য একদম ছিল না, কিন্তু আন্তর সৌন্দর্যে উনি সবাইকে সবাই ওনার কাছে আসতে পারতেন, ওনার এত আকর্ষণীয়, এত ভালোবাসা ছিল, উনি উজাড় করে দিতেন ভালোবাসা। তো শ্রদ্ধা প্রাণা মাতাজিকে আমাদের ভারতী প্রাণা মাতাজি খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, লক্ষ্মী বলে ডাকতেন, ওনার নাম লক্ষ্মী ছিল। সবকিছুর ক্ষেত্রে শ্রদ্ধা প্রাণা মাতাজির উপর আমি ডিপেন্ডও করতেন। একদিন শ্রদ্ধা প্রাণা মাতাজি বলছেন, মা আমি বুঝেছি কেন আপনি আমাকে এত ভালোবাসেন, সুধীরাদির মতো আমাকে দেখতে, তো মানে সুধীরাদিকেও দেখতে ভালো ছিল না, আমাকেও দেখতে ভালো না, উনি একটু মজা করে বলছেন। সেটা না, কিন্তু ব্যাপারটা এরকম, মাতাজিরও শ্রদ্ধা প্রাণা মাতাজিও এরকম ছিলেন যে লোক এরকম ভালোবাসতে পারতেন। যাই হোক, আমি টপিক থেকে চলে আসা উচিত না, যে সুধীরাদি ছোট বয়স থেকে বন্ধু বান্ধব পাড়ার সবার সঙ্গে এত মিলেমিশে থাকতেন যে
সবাই ওনাকে খুব ভালোবাসতেন। ওনার নাম ছোটবাসী সবাই টুনি বলে ডাকতো। মোটেও মানে অসচ্ছল বাড়ি নয়, সচ্ছল বাড়ি, কিন্তু সবার সঙ্গে মানে আমি জমিদার বাড়ি এই অহংকার ওনার মধ্যে কখনো ছিল না। জমিদার বংশের কোনো পয়সাও বাড়িতে ছিল, সচ্ছল বাড়ি, কিন্তু সবার সঙ্গে উনি মিলেমিশে থাকতেন আর সবাইকে ভালোবাসতেন। তার সঙ্গে ছিল দেবব্রত বসু বাবুর একটা শিক্ষা। সেই ভাবনাতে উনি যখন দাদার ভাবনাতে বড় হচ্ছে, দাদা যেমন দেশকে ভালোবাসেন, ওনারও সেরকমই দেশের প্রতি ভালোবাসা এবং ওই রকম জীবন যাপন করবেন বলে যখন ভাবতে শুরু করেছেন, ওরকম ভাবে ভেবে বড় হতে শুরু করেছে, তখন ওনার যখন 13 বছর বয়স, 13 না 1903, ওনার 15 বছর বয়স, তখন ওনার মা চলে গেলেন। ছোট বয়সে বাবাকে হারিয়েছিলেন, 15 বছর বয়সে মাকে হারালেন। তো তখন কিন্তু উনি আস্তে আস্তে এই মৃত্যু ওনাকে, ওনার জীবনের গতিটাকে, ওনার ভাবনার গতিকে বদলে দিল। উনি ওনার দেশপ্রেমের ভাবনা আস্তে আস্তে ঈশ্বর প্রেমে পরিণত হল। ঈশ্বরের দিকেই ওনার মন বেশি ধাবিত হলো। মানে উনি সেভাবে যেহেতু ব্রাহ্মণ হওয়ার কর্ম, সেভাবে কোনো দেবদেবীর প্রতি আকৃষ্ট হচ্ছেন না, কিন্তু বিরাটের আকর্ষণ অনুভব করছেন। আলাদা থাকছেন, একাই বেশি সময় কাটাচ্ছেন, যে মিশুকে মেয়েটি একটু অন্যরকম হয়ে যাচ্ছেন। এই ভাবনা থেকে একা ওনার সঙ্গে ওনাদের ওনার পিস্তত বোন থাকতো, ছোট ওনার বয়সে, ওনাকে নিয়ে গেরুয়া বসন করে কমণ্ডলু ত্রিশূল হাতে উনি পুরীর উদ্দেশ্যে, তখন তো ট্রেন ছিল না, হেঁটে হেঁটেই যাত্রা করেন যে উনি জগন্নাথ দর্শনে যাবেন। পথ অনেক বিপদ সংকুল, বিপদেও অনেক পড়েছেন, বিপদ আসলেও ওনার এত বড় ব্যক্তিত্ব যে বিপদ থেকে, সমস্ত বিপদ বাধা থেকে উনি নিজের ব্যক্তিত্বের জন্য, চারিত্রিক বলের জন্য রক্ষা পেলেন, এবং তার সঙ্গে ছোট বোনটা করো। তো এই ভাবনা যখন হচ্ছে, তখন দাদা দেখলেন যে ওর কিন্তু সংসারের জন্য জন্মায়নি, ওনার ওর ভাঙা জায়গাটা। এই সময় দেবব্রত বিশ্বাস, দেবব্রত বসু, উনি আলিপুর বোমা মামলায় জেলেও গিয়েছিলেন। তারপর জেল থেকে যখন ছাড়া পেলেন, ওই সবাই যখন একসঙ্গে ছাড়া পেলেন, উনিও ছাড়া পেলেন, তখন ওনার মনের মধ্যে ওই ওনারও ঈশ্বর দেশপ্রেম থেকে ঈশ্বর প্রেমে সেটা পরিণত হলে উনি রামকৃষ্ণ মঠে জয়েন করলেন, যোগদান করলেন, এবং সেখানে সৃষ্টি মায়ের কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। সেই দেবব্রত বাবু বুঝতে পারলেন যে ওনার বোনটি কিন্তু সংসারের পথে যাবে না, তাকে তার পথ আলাদা। তাই কি করলেন উনি, ওই সময় উনি তো রামকৃষ্ণ পরিমণ্ডলে উনি বাইরে বেশি জানেন, আর ওনাদের বাড়ি ছিল কলকাতা, উত্তর কলকাতা স্টার থিয়েটার লেনে, খুব বেশি দূর না, বাগবাজার নিবেদিতা স্কুলে, যেখানে নারী শিক্ষা বা নারী স্বাধীনতার একটা দিগন্ত খুলে দিয়েছিল, পাদপীঠ বলা যেতে পারে, সেখানে ছোট বোনটিকে নিয়ে এসে উপস্থিত করলেন। সেটা ছিল 1906। যখন 1906 উনি বোনকে নিয়ে এসে হাজির করলেন নিবেদিতা বিদ্যালয়ে। যখন যেদিন উনি আনলেন, সেদিন কিন্তু সিস্টার ছিলেন না। সেই সময় সিস্টারের কাজ, ওনাদের স্কুলের কাজ ছাড়াও সিস্টার এত বেশি জড়িয়েছিলেন স্বদেশী ভাবনা, স্বদেশী আন্দোলন, এবং স্কুল চালনা করার জন্য ওনাকে টাকা রোজগার করতেন কিভাবে না, বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করে, এডিটোরিয়াল লিখি। যতদিন শ্রী অরবিন্দ জেলে ছিলেন, ওনার যে যুগান্তর পত্রিকা, তার এডিটোরিয়াল উনি লিখে দিয়েছিলেন। এভাবে আরো অনেক বড় বড় পত্রিকা বা বিদেশের কাগজে লিখে উনি টাকা রোজগার করতেন। কেন না, নিজের জন্য না, নিজের প্রাসাদ সাধনের জন্য নয়,
কি কষ্ট করে উনি নিবেদিতা স্কুলে ছোট্ট বাড়ি, সেখানে ছাদের ঘরে থাকতেন, বিশ্বপ্রধান আমাদের দেশ, সেখানে থাকতেন ভাবা যায় না। তখন তো ইলেকট্রিসিটি আসেনি, একটা ফ্যানও নেই, সেখানে উনি স্কুলটা চালানোর জন্য। আর উনি সরকার থেকে কোনো সাহায্য নেবেন না। সরকার হলো ইংরেজ সরকার, যারা দেশের প্রতি এত দেশের মানুষদের এত অত্যাচার করে, তাদের কাছে আমি টাকা সাহায্য নেব না। সেজন্য নিবেদিতা স্কুল উনি চলে যাওয়ারও বহুদিন পর, স্বাধীনতার অনেক পর অ্যাফিলিয়েশন নিয়ে পেয়েছিল। মানে ওরা নিজেরাই নেবে না, এরকম ভাবনাতে অ্যাফিলিয়েটেড হয়নি, সরকারি খাতাতে নাম লেখায়নি। তো ওই এত কাজের জন্য সিস্টার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছুদিনের জন্য আনন্দমোহন বসু, একজন বড় ব্রাহ্ম ভক্ত ছিলেন, ব্রাহ্ম সমাজের লোক ছিলেন, তার বাগান বাড়ি দমদমে, সেখানে উনি কিছুদিন একটু রেস্ট নিতে গিয়েছিলেন। ওই সময়ে সিস্টার দেবব্রত বসু তার বোনটিকে নিবেদিতা স্কুলে এনেছিলেন। তো যখন আনলেন, ওই সময়ে সরলাবালা সরকার উনি লিখছে যে সিস্টার ক্রিস্টিন ওই সময় স্কুল চালাতেন। ক্রিস্টিনের এমন একটা কোমল মানুষ মন ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই সিস্টেমের সঙ্গে দেখা করতেই উনি লোককে আপন করতে পারতেন। ওনার ব্যক্তিত্ব খুব কোমল ব্যক্তিত্ব ছিলেন। সেই জন্য স্কুলের মেয়েরা ক্রিস্টিনকে চন্দ্রদিদি বলতো, মানে ওনার কাছে সবাই খুব সহজে যেতে পারত। আর নিবেদিতা ভালোবাসতেন বটে, কিন্তু ওনার ব্যক্তিত্ব এত প্রখর ছিল, মেয়েরা ওনার কাছে যেতে ভয় পেত। উনি একেবারে মুহাত বানিয়ে সুধীরাকে গ্রহণ করলেন। সুধীরা তো এসেছেন স্কুলে পড়ানোর জন্য, ওইভাবেই দাদা এনেছেন। তো ক্রিস্টিন ওনাকে একবারে বোনের মতো গ্রহণ করলেন। একে তো মা নেই, সেই সময় মাতৃহারা, সদ্য মাতৃহারা হয়েছেন সুধীরাদি। তো যখন ক্রিস্টিন ওনাকে ওইভাবে গ্রহণ করলেন, উনি বলছেন যেন মায়ের ভালোবাসা উনি অনুভব করলেন। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল। এরপর যখন নিবেদিতা এলেন স্কুলে, সুধীরাকে দেখে উনি খুব খুশি হলেন। সুধীরার ব্যক্তিত্ব, ওনার কাজ করবার ইচ্ছা, তখন উনি খুশি হলেন এই কারণে যে স্কুল চালানোর জন্য ওনার একজন সহকারী উনি পেয়েছেন। দরকার তো না, কারণ উনি অনেক সময় থাকেন না, স্কুল চলবে কি করে, তো সেটাতে উনি খুব খুশি হয়েছিলেন। তো স্কুল চলতে চলতে সবসময় যে নিবেদিতার সঙ্গে সুধীরার খুব ভালো ব্যবহার থাকতো তা কিন্তু থাকতো না। তাকে যখন সুধীরার নিবেদিতা স্কুলে এসেছিলেন কাজ করতে, তখন তার বয়স ছিল 17 বছর। তো এই প্রসঙ্গে মানে দুজনে কিরকম কাজের, দুজনের খুবই দৃঢ় মানসিকতা, তো সেখানে কিরকম সংঘাত লাগতো। একবার এটা সরলাবালা সরকারের স্মৃতিচারণা, একবার হয়েছে কি যে সিস্টার খুব মৃত ব্যয় ছিলেন। তখন মেয়েদের জামা কাপড় সেলাই করা, কেটে দেওয়া সব উনি করতেন যাতে অপচয় না হয়। তো আমাদের নিবেদিতা স্কুলে একটা পাঠ ছিল, শুধু লেখাপড়া শেখানো হতো তাই না, মেয়েদের সেলাই শেখানো, কাটিং শেখানো, সেটা সেলাই করা, এবং সেই যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে বিক্রি করা, এক্সিবিশনের মাধ্যমে বিক্রি, সেটা এখনো চলে আসছে। তো ওইভাবে ওই অংশ মানে পুরস্ত্রী বিভাগ, মানে একটু বয়স্ক মহিলারা পাড়া এসে পরে বেলার দিকে তারা ওই কাজগুলো করতো, যাতে ওনাদের একটু পয়সা রোজগার হতো। এই ভাবনাতে পুরস্ত্রী বিভাগ খোলা হয়েছিল। তো সেটা পুরোটাই সিস্টার দেখতেন। উনি এত ব্যক্তিত্ব নয়, কোন দিকে সিস্টারের না গুণ ছিল, উনি সেলাই করে দিতেন, এঁকে দিতেন। কোন বেড কভার তৈরি হবে সেই আঁকা হচ্ছে, এবং তাতে কোন জায়গায় কি রঙের সুতো দিয়ে সেলাই করা হবে সেটাও বলে দিতেন। তো সেখানে উনি কিন্তু একটু এদিক ওদিক পছন্দ করতেন না। জামা যখন কাটা হচ্ছে
আমরা বিশেষ করে মায়েরা যারা এখানে আছেন তারা জানেন যে আগে টিকে নিয়ে সেলাই করা হতো, টাক সেলাই একটু বড় বড় করে একটা, এবং সেটা হয়ে গেলে সেলাই যখন মেন সেলাই হতো তারপর টাকটাকে খুলে নেওয়া হতো। তো সিস্টার এইভাবে ছাত্রীদের সেলাই থেকে দিতে এবং বলতে সেলাই হয়ে গেলে টাকের সুতোটা খুলে নিয়ে আবার বাক্সে রাখতে হবে, বাক্সে রেখে দিতে হবে, পরবর্তী কাজ সেলাই আবার ওটা কাজে লাগবে। এভাবে উনি শিক্ষা দিতেন। তো এটা দেখে সুধীরাদি মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি, আমরা সন্ন্যাসী, আমাদের এত গোছানো কি আছে। ওনার মনে হয়েছে এটা তো সংসারীরা গুছিয়ে রাখবে, সব জিনিস গুছিয়ে তুলে রাখা, এটা এগুলো সঞ্চয় করা, এগুলো সংসারীদের কাজ। উনি ওনার যে ভাবনা, সেই ভাবনাতে বলেই বসতেন যে এটা সিস্টারের বেশি শুধু শুধু বাড়াবাড়ি, মানে এটা ওনার সহজাত বৈরাগ্যবশত বলেছেন। আর এই কথাটা ক্রিস্টিনের মাধ্যমে নিবেদিতার কানে গেছে। উনি একটু অসন্তুষ্ট হয়েছেন, হয়ে বলছেন দেখুন দুজনে কিন্তু মানসিকতা দুরকম, কিন্তু দুজনে দুদিকে ওনাদের ভাবনাতে ওনারা কিন্তু ঠিক। উনি বলছেন সুধীরা এই কথা বলা ঠিক হয়নি, সুধীরা এই কথা কেন বলল, এগুলো তো এর মাধ্যমে তো আমরা ঠাকুরের পূজারি করছি, ওই সেলাই করা, সেলাই থেকে ওগুলোকে তুলে রাখা, এগুলোকে উনি সিস্টার ঠাকুরের পুজো হিসাবে করছেন এবং সেটা ওইভাবেই শেখাচ্ছেন ওনার ছাত্রীদের। কোন দৃষ্টিভঙ্গি কিভাবে সিস্টার পেলেন এটাই বোঝা যায় না। উনি বলছেন, পরিষ্কার বলছে যে এই যে গুছিয়ে রাখছি সুতোগুলো, এগুলো তো পূজারই কাজ, আমি কি পুজো ছাড়া অন্য কিছু করছি? সুধীরা এরকম কথা বলা উচিত নয়। সুধীরা এখান থেকে একটা শিক্ষা পেলেন, এই সিস্টার কোন মানসিকতাতে, এটা উনি সংসারের মানসিকতাতে বলছেন না, এটা উনি ঠাকুরের, কোন ঠাকুর এই সমস্ত দিয়েছে, ভক্তের পয়সাতে হচ্ছে, সেই জন্য নষ্ট করা উচিত নয়। কারণ সদ্য সদ্য তো স্কুলে এসেছেন, সিস্টারকে বুঝতে একটু সময় লাগে। সিস্টার ওপরটা খুব শক্ত, কিন্তু ভিতরে উনি খুব নরম মানুষের, সময় লাগে। সুধীরাদিরও একটু সময় লেগেছিল সিস্টারকে বুঝতে। আর তাও যখন বুঝেছেন, তারপরে সিস্টার সুধীরাদি আসাতে কি হয়েছিল, ক্রিস্টিন এবং নিবেদিতা দুজনেরই সুবিধা কি হয়েছিল, যেখানে বাংলা বলার পাড়ার মহিলাদের তো তখন তো ওনারাও অত ভালো বাংলা জানেন না, ও সুবিধাদের মাধ্যমে ওনারা মেয়েদের খুব কাছাকাছি আসতে পেরেছিলেন। আর সুবিধাদিও এনাদের কাছ থেকে ওনার যতটুকু ইংরেজি তো অনেকটাই শিখেছেন, আরো বেশি ভালো করে এনাদের কাছ থেকে ইংরেজি শিখতে পারলেন। দুপক্ষই দুজন লাভবান, ওনারা বাংলা শিখছেন সুবিধাদের কাছে, আর সুবিধাদি ওনাদের কাছে ইংরেজি শিখে সমৃদ্ধ হচ্ছেন। সুবিধাদি বা উঁচু ক্লাসে বাংলা পড়াতেন, গীতা পাঠ করাচ্ছেন, আর আরেকটা কাজ করতে সিস্টার নিবেদিতা মেয়েদের, উঁচু ক্লাসের মেয়েদের ইংরেজি পড়াতেন, শারীরবিদ্যা শিক্ষা দিতেন, সেলাই শেখাতেন, আর শেখাতেন কি ছোট মেয়েদের কি করে পড়াতে হবে, এই শিক্ষাটা নিবেদিতা বড় বড় মেয়েদের শিখিয়ে দিতেন। যাতে তখন তো অত টিচার নেই, আর টিচার থাকলে সবাই যে ভলেন্টিয়ারিং সার্ভিস দেবে তাও না, তাকে তো মাইনে দিতে হবে, পয়সা কোথায়, অত বড় মেয়েদের শিখিয়ে দিতে দিয়ে ছোটদের পড়াতে হতে হবে। তো সেখানে বড়রা একটু অসুবিধা হতো, সিস্টারের কথা বুঝতে পারতো না, তখন সুবিধাদি পাশে বসে থাকতেন, ওদের বুঝিয়ে দিতেন। আর এইরকম করতে করতে সুধীরাদি মেয়েদের খুব কাছে আসতে শুরু করলেন, খুব কাছে। যদিও উনি অনেক পরে এসেছেন, ভালোবাসেন, সবকিছু হয়, কিন্তু সুধীরাদিকে মেয়েরা, বিশেষ করে বড় মেয়েরা খুব ভালোবাসতে শিখে গেলেন। বলতেন যে সুধীরাদির কথায় ওনারা হাত পা ছেড়ে তার কাছ থেকেও বলতে পারতেন, এরকম ভাবে সুধীরাদি যা বলবেন তাই ওরা করবেন।
নির্দ্বিধায় জানেন কেন সুধিরাদির ভালোবাসাতে ওরা একেবারে এইভাবে সুধিরাদিকে ভালোবেসেছিলেন। সুধিরাদিও নিঃস্বার্থ ভালোবাসতেন, এমন ভালোবাসা ওরা ভালোবাসা ছিল যে যদি কখনো এরকমও হয়েছে হয়তো কোনো মেয়ে তখন অসুস্থতা, চিকিৎসার অভাব, অনেকেই একটু অসুস্থ হলে তাদের অল্প বয়সেই মারা যেত। তো এরকম কোনো মেয়ে যদি এরকম মারা গেছে, সুধিরাদি তাদের এত ভালোবাসতেন যে ওই রাস্তাতে উনি যেতে পারতেন না, এতটাই ওনার তীব্র ভালোবাসা ছিল, রাস্তাতে যেতে পারতেন না। মানে উনি খাওয়া দাওয়া ছেড়ে দিতেন, শোকিকা মানে ওনার ওই মেয়েটির মা বাবা কত কষ্ট পেয়েছে, সুধিরাদির কষ্ট ওনাদের সমান ছিল। 7 দিন খাওয়া দাওয়া বন্ধ, মেয়েটি মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। সুধিরাদি তো এসেছেন 2006 সালে নিবেদিতা স্কুলে, কিন্তু নিবেদিতা স্কুলে এসেও বাড়ি থেকে তখন যাতায়াত করতেন, গান স্কুলের গানখানাকে নিতে যেত আসতো। এই যে ছোট যে বোনটি ছিল, মাস্তুতো বোন ওনার সঙ্গে ছিল, সে হঠাৎ ওনার হাতেই গায়ে মারা গেল। ওই ছোট বোনটি চলে যেতে উনি ওনার এমনই অবস্থা হলো যে উনি বাড়িতেও থাকতে পারতেন না। আর এই সময় ওনার দাদা রামকৃষ্ণ মঠে জয়েন করেছে, ওনাকে ছেড়ে এসেছে, তার সঙ্গে বোন চলে গেছে, মানে একেবারে সাংঘাতিক অবস্থা, দিশেহারা উনি। তখন সিস্টার নিবেদিতাও হতে পারে, ক্রিস্টিনও হতে পারে, কে বললেন জানি না, ঠিক সেটা বলা নেই, যে বলছেন উনি বলছেন মেয়ে তখন নাম ধরে যেহেতু ওনারা বিদেশি, বলছেন মেয়ে বলতেন, মেয়ে বললো মাতা ঠাকুরানী কলকাতায় আছেন, মানে ওনার এরকম অবস্থা দেখে, শোকবিহ্বল অবস্থা দেখে তুমি কি যাবে? মাতা ঠাকুরানীকে জানেন না, কারণ দেখুন অদ্ভুত অবস্থা। দেবব্রত ওনার দাদা দেবব্রত বসু উনি কিন্তু সৃষ্টি মায়ের দীক্ষিত সন্তান, বাড়িতে একটাও ছবি মায়ের নেই, মায়ের ছবি রাখেনি। তো ছবি যদি থাকতো তাহলে সুধিরাদি অন্তত ছবিটা দেখতেন, তাকে চিনতেন। বলছেন মাতা ঠাকুরানী কে আমি চিনি না, রামকৃষ্ণ দেবের কথাও ওই এতদিন ধরে স্কুলে আসছে, সবকিছু হচ্ছে, কিন্তু রামকৃষ্ণ দেবের কথা আমি জানতেন না, শোনেননি। তো পরে শুনলে মাতা ঠাকুরানী হলেন শ্রীরামকৃষ্ণ দেবের স্ত্রী। অদ্ভুত না যে বাবা দাদা সৃষ্টি মায়ের কাছে দীক্ষা পেয়েছে, কিন্তু উনি এইরকমই সমাজের অবস্থা ছিল। তো সেই উনি যখন বললেন, তো কয়েকজন বড় মেয়েকে নিয়ে মায়ের কাছে গেলেন। প্রথম দিন যখন গেছেন তখন তো একজন উনি দেখছেন যে ওরকম ভাবে পুরো শরীর ঢাকা একজন মহিলা বসে আছেন, প্রণাম করেছেন, করে উনি বেশি কথা বলেছেন। আর কি বিষয়ে কথা বলছেন? দেশের কথা, মানে স্বদেশী কথা উনি মাকে বলে চলে এলেন। বেশিক্ষণ আর ইমপ্রেশন তৈরি হয়নি, মায়ের প্রতি ভালোবাসা কোনো কিছু, মা যেমন আশীর্বাদ করেছেন ওইটুকুই উনি ফিরে এলেন। কিন্তু আস্তে আস্তে মানে 1909 প্রথম মায়ের কাছে গেছেন, 6 স্কুলে আসতেও 3 বছর লাগলো সৃষ্টি মায়ের কাছে যেতে। তারপর 1910 বুদ্ধ পূর্ণিমার দিন মা সুধিরাদিকে মন্ত্র দীক্ষা দিলেন। সেই বুদ্ধ পূর্ণিমার দিনে কিন্তু আরেকটি বিশেষ দিন, নিবেদিতাকেও স্বামীজি ওই বুদ্ধ পূর্ণিমায় নয়, বুদ্ধ পূর্ণিমার দিন দীক্ষা দিয়েছিলেন, ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তো সৃষ্টি মাও ওই দিনই বুদ্ধ পূর্ণিমার দিনটাতে সুধিরাদিকে দীক্ষা দিয়ে তার নিজের কাজে
মানে বলতে গেলে নরেনের কাজ মানে তো মায়েরই কাজ, সেই নরেনের কাজে সুধীরাকে উৎসর্গ করলেন। এবং যত দিন গেছে সুধীরাদি যেমন মাকে মাতৃযন্ত্র প্রাণ হয়ে উঠেছিলেন, আর সুধীরাদির চিন্তাতেও মা কিন্তু খুব বিভোর হয়ে থাকতেন। সুধীরা কি করছে, সুধীরা কি ভালো আছে কিনা, খাচ্ছে কিনা, সুধীরার চিন্তায় উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তো উনি যখন সিস্টার নিবেদিতা 1911 সালে চলে গেলেন, সেই সময় উনি তো আমরা জানি যে দার্জিলিং এ ওনার শরীর গেছে। তো যখন দার্জিলিং গেছেন উনি খুব অসুস্থ ছিলেন, কিন্তু কোনো একটা বিষয়ে সুধীরাদির সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল। তখন উনি বাড়ি গিয়েছিলেন, সুধীরাদিকে সিস্টার ডেকে পাঠিয়েছিলেন যে স্কুলে, তখন ক্রিস্টিনও ছিলেন না, কিছু একটা বিশেষ দরকারের জন্য ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সুধীরাদি এতটাই মানে অভিমান হয়েছিল যে নিবেদিতা ডাকার পরে আসেন। যার ফলে কি হলো, যখন সিস্টার শরীর চলে গেল, সুধীরাদি খুব ভেঙে পড়লেন যে আমি ডেকেছিলেন, আমি আসতে আমার সঙ্গে শেষ দেখা হলো না। কিন্তু ভাবেনি, কেউই ভাবেনি যে সিস্টার ওইভাবে চলে যাবেন এবং ওই দার্জিলিং এ চলে যাবেন। তো এই সমস্ত হওয়াতে আর উনি খুব ইমোশনাল ছিলেন, একটুতেই খুব মানসিক দিক থেকে ভেঙে পড়ে, মানে এমনি খুব শক্ত, কিন্তু খুব কাছের লোকের যদি কোনো কিছু হতো তাহলে উনি খুব ভেঙে পড়তেন। এইভাবে সিস্টার চলে যেতে উনি খুব মানসিক দিক থেকে ভেঙে পড়ে ওনার শরীরটাও খুব খারাপ হয়েছিল। তখন মা খুব বিচলিত হলেন, এগিয়ে তাকে জিজ্ঞেস করছেন সুধীরাদির খবর কেমন আছে। তখন সুধীরাদির বাড়িতেই থাকতেন। তো সুধীরাদির বাড়ি মা চিনতেন না, বাড়িতে যদি চিনতেন তাহলে হয়তো মা তার বাড়িতে গিয়ে দেখে আসতেন। তো একটি ভদ্রমহিলা যখন বললেন আমি চিনি যাবো, তো তাকে বারবার অনুরোধ করে মা চরণামৃত, ঠাকুরের নির্মাল্য, তারপরে ফল, বেদানা, আপেল এই সমস্ত দিয়ে, এবং বারবার বলছেন তুমি গিয়ে বলবে আমি খুব চিন্তা করছি। তারপরে ঠাকুরের তুলসী দেওয়া এই সমস্ত করছেন, যে এবং ঠাকুরকে বলছেন তাই তো নিবেদিতা গেল, এখন কি সুধীরাও চলে যাবে, এতটাই সুধীরাকে অসুস্থ, তাহলে তোমার কাজ কি করে হবে। শুধু যে কাজের জন্য মা বিচলিত হচ্ছেন তা না, সুধীরাদের প্রতি মায়ের এরকম ভালোবাসা ছিল যে ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে, কে দেখছে, ও চলে গেলে কি হবে। এরপর যখন সুধীরাদি সুস্থ হয়ে এলেন, তো মা খুব খুশি, হ্যাঁ গো আমি তোমার জন্য খুব চিন্তা করছিলাম যে ঠাকুর আবার বলছেন না তুমি, আমি ভেবেছিলাম তোমাকে আপনি ঠাকুর নিয়ে নেবেন, মাও তো তেমন সরল। তারপর সুধীরাদি বললেন আমি কাশি যাবো, হ্যাঁ তুমি যাও, একটু সুস্থ হয়ে এসো, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তা আমরা ভারতীয় মহাদেব যখন জীবন পড়েছি দেখেছি যে সুধীরাদি একাই মানে মেয়েদের সঙ্গে নিয়ে বা মেয়েদের নিজেরা টিকিট কাটলো, নিজেরা বেড়াতে যাওয়ার জন্য, তীর্থে যাওয়ার জন্য টিকিট কাটার দায়িত্ব নিতেন, টিকিট এবং গাড়িতে ওঠা না পাওয়া কারোর সাহায্য নেবে না, নিজেই করো, নিজের এরকম স্বাবলম্বী ভাবে শেখাবে। তো সুধীরাদি এরকম ভাবে একাই, কখনো একা কখনো মেয়েদের সঙ্গে নিয়ে, নিবেদিতা স্কুলের বোর্ডিং স্কুলের মেয়েদের সঙ্গে নিয়ে উনি এরকম বেরিয়ে পড়তেন। তো এই ব্যাপারে মার খুব উৎসাহ ছিল। একজন ভক্ত মহিলাকে সুধীরাদি সম্বন্ধে বলছে, দেখছো ওই এক মেয়ে, আবার বলছে বিয়ে করবে না, নিজে কেমন নিজের জোরে রয়েছে, আবার গাড়ি চড়ে বেড়াচ্ছে। মা খুব খুশি যে মা বলছেন না মেয়েরা থোর মনে খারাপ থোর করতে জন্মায়নি, বুঝিয়ে দাও। ওই কখনো কোনো মেয়ের মা যদি দুঃখ করছে মায়ের কাছে, মেয়ের বিয়ে দিতে পারলো না, কিন্তু বিয়ে দিতে পারলো না, কি হয়েছে, নিবেদিতা স্কুলে রেখে দাও, ও লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে বলে সুধীরাদির উদাহরণ দিচ্ছেন। দেখো তো কেমন মেয়ে, কি জোর, মনের জোর, একা আছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। এটা মা খুব পছন্দ করতেন। তার মানে কি মা চাইতেন, আর এটাই মায়ের উদ্দেশ্য যে মেয়েরা ওই যে জীবন, মা তো নিজে ওইরকম ভুগেছেন না, যে যখন একটু বই পড়তে চেয়েছেন, যদিও উনি স্বয়ং
ওনাকে ওনার জ্ঞানের কোনো দরকার নেই, কিন্তু তাও যখন উনি প্রথম বর্ণ পরিচয় সমস্ত করতে চেয়েছেন, হৃদয় কি বলছে, মাকে মায়ের সম্বন্ধে বলছেন। ও অক্ষর জ্ঞান বলে কি নভেল করবে? যেন এটাই উদ্দেশ্য, মেয়েদের সম্বন্ধে এইরকম ভাবনা যে এইটা পড়ে বলে হৃদয় ওই কেড়ে দিচ্ছেন। কিন্তু মাকে দমবার পাত্রে উনি ওই মেছুরিরা আসছে, যারা একটু লেখাপড়া জানছে তারা আসছে, তাদের কাছ থেকে পড়া নিচ্ছেন, বা ওই দক্ষিণেশ্বরের যদি কেউ একটু এসেছে তাদের কাছ থেকে উনি এই বই কিনে একটু আধটু করে পড়েছেন। তো মা চাইছেন মেয়েরা লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়া। এটা মায়ের ওই সময় থেকেই মায়ের ইচ্ছা, সেই জন্য নিবেদিতা স্কুল। এবং একটা অদ্ভুত ব্যাপার যে স্বামীজি চেয়েছিলেন না যে প্রথম মেয়েদের মা তার মেয়েরা, সেজন্য মিশনের কাজ কিন্তু প্রথম নিবেদিতা স্কুল, মানে ওটা তো প্রথম নিবেদিতা স্কুল, কিন্তু তখন প্রথমে রামকৃষ্ণ মিশনের ছিল, এবং ওই রামকৃষ্ণ মিশনের প্রথম স্কুল হিসাবে নিবেদিতা স্কুল, মেয়েদের পুরো সেটা মেয়েদের স্কুল। অদ্ভুত। স্কুলে আছেন কখনো কখনো মাকে নিয়ে সুধীরাদি সিস্টার নিবেদিতা চলে যাওয়ার পর সুধীরা ক্রিস্টিনকেও তার বাড়ি আমেরিকা যেতে হয়েছিল, এবং তারপর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়াতে উনি অনেক দিন ফিরে আসতে পারেননি। 1913 সালে তারপর আসতে পারেননি, কিন্তু যাতে উনিও বুঝতে পারছেন যে উনি হেডমিস্ট্রেস ছিলেন, তাতে সুধীরার কাজের অসুবিধা হচ্ছে, একটা বড় চিঠি লিখে সুধীরাদিকে ক্রিস্টিন দায়িত্ব অর্পণ করলেন। তারপর থেকে সুধীরাদি নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষিকা হলেন এবং দায়িত্বভার নিলেন। আর এতদিন স্কুলের রিপোর্ট লেখা হতো ইংরেজিতে, 1915 সাল থেকে ওটা বাংলায় লেখা হতে শুরু করলো। একবার মানে মা কিরকম ভালোবাসতেন সুধীরাদিকে, একবার জয়রামবাটিতে মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, একাই গেছেন, এবং ফেরার পথে মা চিন্তা করছেন উনি বিষ্ণুপুর অব্দি আসবেন, তারপর তখন যেমন ভাবে যেতে হয় বিষ্ণুপুর অব্দি গাড়ি করে আসবেন। উনি দুজন ভক্তকে বলছেন, দেখো তোমাদের দুটো গাড়ি, সুধীরার গাড়িকে মাঝখানে রাখবেন, আগে একটা গাড়ি পরে একটা গাড়ি রাখবেন, সুধীরাকে ওইভাবে নিয়ে যাবে। মানে কতটা চিন্তা সৃষ্টিমা, যেমন মেয়েরা মানে মায়েরা যেমন নিজের মেয়েদের সম্বন্ধে চিন্তা করেন, সেরকম ভাবে সৃষ্টিমা সুধীরাদির সম্বন্ধে চিন্তা করছেন যে ও একা যাচ্ছে, ওকে এভাবে তোমরা বলছেন আমি তোমাদের কিন্তু তোমরা আমার ছেলে, ভক্তদের বলছেন তোমরা আমার ছেলে, তোমাদের আমি দায়িত্ব দিচ্ছি, সুধীরাকে ওইভাবে নিয়ে যাবে, ওইভাবে গাইড করে নিয়ে যাবে। আর সুবিধাদিও সুযোগ যতটা মাকে কিভাবে একটু মানে আনন্দে রাখা যায়। একবার তখন তো এত বড় নিবেদিতা স্কুল হয়নি, ছোট বাড়ি, ভাড়া বাড়ি, মাকে এনেছেন হস্টেলে, এবং হস্টেলের মেয়েদের ভাড়া বাড়িতে রেখেছেন। মা হস্টেলে এসে একটু আনন্দে নিজের মতো করে থাকবে, এভাবে বেশ কিছুদিন মা হস্টেলে, এবং মাঝে মাঝে সুধীরাদি এভাবে মাকে নিয়ে আসতে যখন উদ্বোধনে থাকতেন তখন, আর সুযোগ নিজেও তার ছাত্রীদের নিয়ে মাঝে মাঝে সুধীরাদি মাকে দেখতে যেতেন। একবার অনেক রাত্রি হয়ে গেছে, দক্ষিণেশ্বর এসেছে, দক্ষিণেশ্বর থেকে আরতি দেখে তার মনে হয়েছে এখন একটু সৃষ্টির মাকে দর্শন করে যায়, মেয়েদের নিয়ে এসেছেন, বড় মেয়েরা তারা আছে। তো মা তখন আরতি হয়ে গেছে, একটু শুয়েছিলেন, বলছেন এত রাত্রে তোমরা কোথা থেকে এলে? আমরা এটা মায়ের কথাতেই পেয়েছি, যারা পড়ে থাকে নৃত্য করেন জাতিতে, সেখানে লেখা আছে। একজন বলছেন যে মা বলছেন এত রাত্রে কোথা থেকে এসেছো? বলছেন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে হ্যাঁ আমি নবঘর দেখে এসেছি বলে সমস্ত যখন বলছেন, মায়ের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এবং সুধীরাদি বলছে হ্যাঁ দেখে এলাম সেই নবঘর, সেখানে এখনো বেড়া দেওয়া আছে, সেখানে একটা উনুন আছে। তখন মাও তার স্মৃতিচারণা করছেন, আর সুধীরাদিও বলছেন। তো হঠাৎ মায়ের মনে পড়ে গেছে সমাজকে চিন্তা করে যে ওরা যে এখনো বাড়ি ফেরেনি, ওরা বকুনি খাবে অনেক, যা
ওদের শিগগিরই ওদের প্রসাদ দিয়ে দিচ্ছেন, তোমরা এক্ষুনি বাড়ি যাও বলে মা চিন্তা করছে ওদের বাড়িতে গেলে ওরা মেয়েরা খুব বকুনি খাবে। তখন সন্ধ্যাদি হাসতে হাসতে বলছে, আজকে না তোমার জন্য একটু বকুনি খাবে, আর ওরা ওদের বাড়ির লোক তোমার নামে চটা, তোমার কাছে এসে শুনলে আরো বকুনি দেবে। তখন মা ওদের শিখিয়ে দিচ্ছেন, বাড়িতে কেউ কিছু বললে তোমরা বেশি কথা বলবে না, চুপ করে শুনে যাবে, তাহলে আর বেশি বলবে না। তোমরা জানো তো স স স যে সহ্য করতে কিভাবে যেমন ঠাকুর ওনাকে শিখিয়েছে, সেটাই উনি ওই ছোট ছোট মেয়েদের বলে তোমরা চুপ করে শুনবে। তখন সুবিধাদি বলছে যে একটু যদি সহ্য করতে না পারো তাহলে আর কি করে হলো, তোমার মেয়ে কি করে হবে, তুমি কত সহ্য করেছো ইত্যাদি। তাও মায়ের চিন্তা। কিন্তু তারপর আবার যখন কিছুদিন পর ওই মেয়েরা মায়ের কাছে এসেছে, মা কিন্তু মনে রেখে, অত লোক তো মায়ের কাছে আসে, মা মনে রেখে জিজ্ঞেস করছে, সেদিন বাড়িতে বেশি বকুনি খাওনি তো ওরা বলছে না না মা সেদিন বেশি বকেছে কিন্তু অল্প। তো বলছে এটাতে তখন মা একটু আশ্বস্ত হলেন। এই যে সুধীরাদি আমরা যে বলছি যে ঠাকুরের কর্মীর দল বলা যায় কিভাবে, সুধীরাদি না থাকলে আমরা কিন্তু আমাদের ভারতী প্রাণা মাতাজিকে এইভাবে পেতাম না। ভারতী প্রাণা মাতাজি গার্জিয়ান হিসাবে, কারণ সুধীরাদি যতদিনে সারদা মাঠ হবে ততদিন সুধীরাদি কিন্তু থাকবেন না, উনি অত আয়ু নিয়ে আসেননি। কিন্তু ভারতী প্রাণা মাতাজির মনের মধ্যে শক্তি এবং ত্যাগের বীজ উনি বপন করেছিলেন, শক্তি দিয়েছিলেন একা থাকবার, কিভাবে ওনাকে তৈরি করে দিয়েছিলেন, মানসিক দিক দিয়ে ওনাকে তৈরি করেছিলেন। আমরা জীবনটা করে দেখেছি, কখনো ওনাকে বৃন্দাবনে রেখেছেন, কখনো কাশিতে নিয়ে গেছেন, একা বৃন্দাবনে দীর্ঘদিন ভারতী প্রাণা মাতাজি ছিলেন, সেখানে তপস্যা করিয়েছেন, সুন্দর সুন্দর চিঠি লিখে মনের সাহস জুগিয়েছেন। আর তারপর আবার উনি ওনাকে তখনও তো ওনারও ভাবনা ছিল সারদা মাঠ হবে, সেখানকার প্রেসিডেন্ট উনি হবেন, প্রথম প্রেসিডেন্ট। ওনাকে উনি যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেজন্য ডাক্তারিনে আমরা জানি ওনাকে মিডওয়াইফারি মানে এএনএম এটা তখন তো জিএনএম নার্সিং কোর্স ছিল না, ওটাই ধাত্রীবিদ্যা শিখিয়েছিলেন ওনার ইচ্ছাতে, ওনার ভাবনা মানে চিন্তা ভাবনাতে শিখেছিলেন, এবং সেই শেখাতে মায়ের ছায় ছিল। মা একান্তভাবে আশীর্বাদ করেছিলেন ভারতী প্রাণা মাতাজিকে যে ওই বিদ্যা শিখে তুমি তো আমাদেরই সেবা করবে, তো সেটা আমরা দেখেছিলাম তাই হয়েছিল। তো এই যে ঠাকুরের কাজে সুধীরাদের অবদান কি না, মেয়েদের একত্রিত করা। উনি যখনই চলে গেলেন, নিবেদিতা চলে গেলেন, ওনার দেশে চলে গেছে, তখনই বিদ্যালয়ের মধ্যে একটা ডিপার্টমেন্ট খুলে, সেটা হলো একটা ছাত্রী নিবাস, ছাত্রীরা থাকছে, আর একটা মাতৃমন্দির। মাতৃমন্দির ওনার খুব ইচ্ছা ছিল এবং বারবার বলতেন, দুই সিস্টারকেই বলেছেন, ক্রিস্টিনকেও বলেছেন, নিবেদিতাকেও বলেছেন যে এরকম যে মেয়েরা বিধবারা বা যাদের কেউ কোথাও নেই তাদের আমরা এখানে এনে রাখতে পারি, তারা এসে থাকুক এবং একটা আশ্রমের মধ্যে আশ্রমিক জীবনযাপন করুন। কিন্তু এটা নিবেদিতা সাহস পাননি। তো যেই ওনারা চলে গেলেন সঙ্গে সঙ্গে উনি কিন্তু মাতৃমন্দির প্রতিষ্ঠা করে ফেললেন। তাতে বেশ অনেক ছাত্রী এসে থাকতে শুরু করলো এবং এককালে ছাত্রী সংখ্যা 70 পেরিয়ে গেল। তো সেখানে কিভাবে চলবে, ওদের কাছ থেকে ওদের তো কোনো সংস্থা নেই বা ওদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে না, হস্টেল নয়, সেখানে ওদের কিভাবে চলবে না, সেলাই শিখিয়ে ওদেরকে সেলাই শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, কি করে তারপর ওরা কি করছে না ভক্ত বাড়িতে বা সেরকম উচ্চ
উচ্চ যারা বংশ যারা যাদের এমন পর্দানশীল, কিন্তু তারা চাইছে মেয়েরা একটু শিখুক, তাদের বাড়িতে গিয়ে উচ্চবিত্ত ফ্যামিলিতে গিয়ে এরা লেখাপড়ার গান শেখাচ্ছে, ওই যে যারা সেলাই করছে সেগুলো বিক্রি করছে। এইভাবে এই মাতৃমন্দির চলবে। এই তারপরে সেখান থেকে যে উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত টাকাতে তারা আবার তীর্থ করতেও যেত। এই যে ভাবনাটা, এই চিন্তাটা সুধীরাদি করেছিলেন কিভাবে না, মেয়েরা একটু নিজের মতো স্বাধীনভাবে থাকবে, ওরা একটু স্বাধীন, বাড়ির এই নিয়ম কারণে সব চাপিয়ে দেওয়া হয়েছিল ভারী, ওরা নিজেদের মতো থাকবে। তো মা এগুলোতে খুব খুশি হতেন। যখন সুধীরাদি এক পাল মেয়েকে নিয়ে উনি দলপতির মতো মায়ের ঘরে যেতেন, মা হাঁ করে তাকিয়ে থাকতেন। এটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মা যত সুধীরাদিকে দেখতেন, ও মেয়েদেরও যত আশীর্বাদ করতেন, সুধীরাদের দিকে তাকাতেন, ওনাকে খুবই আশীর্বাদ করতেন। প্রত্যেকটি মেয়েকে উনি ভালোবাসতেন কি না, তারা স্বাধীনভাবে আছে, সংসারে নেই, স্বাধীনভাবে আছে, এবং তাদের দলপতিকে না এই সুধীরা। সেজন্য সুধীরার প্রতি একটা বিশেষ দৃষ্টি, বিশেষ ভালোবাসা, বিশেষই ভালোবাসা বলা যায়। কারণ সুধীরাদি যখন চলে গেলেন, যেন মনে হলো মা তার মেয়েকে কোলে তুলে নিলেন। মা চলে গেলেন 1920 সালের জুলাই মাসে। তখন সুধীরাদি এই যে এত যে কাজ করছেন, এত যে মেয়েদের ভালোবাসছেন, একেবারে মন তুলে দিলেন, আমার কাজ শেষ, আমার শক্তি চলে গেছে। সুধীরাদি মা চলে যাওয়ার পরে ওই মাতৃমন্দিরের নাম সঙ্গে সঙ্গে রেখে দিলেন সারদা মন্দির। মাতৃমন্দির থেকে হয়ে গেল সারদা মন্দির। আর তারপর থেকে উনি নিজেকে পুরোপুরি স্যাটিসফাই করলেন যে আমার কাজ শেষ হয়েছে। এত যে সাধারণত মহারাজা দুর্ভিক্ষ থেকে একটি দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল থেকে একটি মেয়েকে তুলে নিয়ে এসেছিলেন, তার দায়িত্ব নিয়েছিলেন, সে সমস্ত থেকে আমার মনটাকে এভাবে তুলছেন যে তোমরা থাকবে, তোমরা কাজ করবে, আমি কিন্তু থাকবো না। উনি যখন 1920 সালে পুজোর পর, পুজোর সময়তে ওনারা কাশী গেলেন, সেখান থেকে কাশীতে যখন আছে খবর গেল যে বিজয়া দশমীর দিন ব্রহ্মানন্দ মহারাজ নতুন যে বাড়ি, মিডল স্কুলের বাড়ি, সে বাড়ি গৃহ প্রতিষ্ঠা করছেন। তখনই বলছেন যে তোমরা দেখবে, আমি ওই বাড়ি দেখবো না। তো তখন সবাইকে ভেবে কেন সুধীরাদির কথা বলছেন, না না আপনি না, না না আমার কাজ শেষ হয়েছে, তোমরা সব কিছু বলবে। এবার তারপরে ওনারা হরিদ্বার থেকে ঋষিকেশ ফিরে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে একদিন ইচ্ছা হলো ওনার নরনারায়ণ সেবা করবেন। একজনকে এরকম খুবই তৃপ্তি সহকারে তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে খাইয়ে ও কারোর কাছ থেকে চারানা পয়সা নিয়ে তাকে প্রণামী দিয়ে বলেন আমার নরনারায়ণ সেবাও শেষ হয়েছে বলে উনি একেবারে যেন চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তো ঠিক কলকাতায় ফিরে আসার কথা, ট্রেন কাশির দিকে আসছে, কাশি থেকে আবার ফিরবে। যে ট্রেনে উঠেছেন সন্ধ্যাবেলা, উঠেই ওনার মনে হয়েছে যে ওনার খুব খিদে পেয়েছে, খাবেন। তো এটা ওনার চরিত্র মানে রীতিবিরোধ, কারণ সন্ধ্যাবেলা উনি জব করে যেখানেই থাকুন না কেন জব ধ্যানের প্রতি অসম্ভব এত কাজ করছে, কিন্তু জবের এত নিষ্ঠা, এত যখন উনি বাইরে যখন যেতেন সারাদিন মানে কতক্ষণ যদি জব করতেন, মাতৃ বলছেন এই জব করার যে ইচ্ছা বা এতক্ষণ বসার যে মানসিকতা আমি সুধীরাদের কাছ থেকে পেয়েছি। সুধীরাদি এতক্ষণ জব করতেন এবং আমাকেও সেভাবে জব করাতেন। তো উনি বলছেন না আমার খিদে বেঁচে খেলে দাও। খেয়ে খাওয়ার পরে শুয়ে পড়ে, বাম উঠে শুয়ে পড়ে। তখনকার দিনে লেডিস কম্পার্টমেন্টের বাইরে থেকে দরজা বন্ধ হতো ট্রেনে। তো মাঝখানে কোনো মেয়েরা উঠেছিল, পাঞ্জাবি কিছু মেয়েরা, তারা নাকি দরজা হয়তো ভাবা হচ্ছে হয়তো দরজা
বন্ধ না করে নেমে দিয়েছিল। সুধীরাদি একটা সময় বাথরুমে যাবেন বলে নেমেছিলেন। তো ওই সময় ট্রেন একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন লাইন চেঞ্জ হয় তখন তো খুব জোরে ট্রেন যায়। তো হঠাৎ একটা খুব জোরে ঝাঁকুনি দেওয়াতে যারা সঙ্গী হঠাৎ দেখলেন সুধীরাদি নেই, সুধীরাদি পড়ে গেছে। আর ট্রেন এত জোরে চলছে, ওরা ট্রেন টানবেন কি সবাই মিলে ট্রেন ঝুলে পড়ার পরে অনেকক্ষণ পর ট্রেন থেমেছে, ট্রেন থেমেছে। তারপর তখন নেমে তারা যখন দেখতে গেছেন অনেক দূর, গিয়ে দেখছেন কিছুই মানে সুধীরাদি ট্রেনে মানে লাইনের পাশে শুয়ে আছেন যেন। তার শরীরে এতটুকু কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু জ্ঞান নেই, অচেতন। ওইভাবে ওনাকে ট্রেনে তোলা হলো। ট্রেনে দুজন ডাক্তারও পাওয়া গেল, তারা দেখলেন কিন্তু কোনো তো চিকিৎসা করলেন, সাময়িক চিকিৎসা, কিন্তু তাতে কোনো ফল হলো না। ও কাশিতে খবর গেল, ওইভাবে ওনাকে সেবাশ্রমে আনা হলো। সেবাশ্রমে পরদিনও কোনো জ্ঞান ফেরানো অনেক চেষ্টা হলো, জ্ঞান ফেরার। ওই সময় তো যেহেতু পুজোর সময় অনেক ডাক্তাররা কলকাতা থেকে কাশিতে গিয়ে আছেন, সেই সুযোগও সব কিছু ছিল, কিন্তু সুধীরাদি তো মুখ তুলে নিয়েছিলেন, তো ওনার জ্ঞান আর ফেরানো গেল না। তো সাধারণত মহারাজ কলকাতায় যখন ওনার সঙ্গীরা ফিরে এসেছেন বললেন মা যেন তার মেয়েকে নিজের কোলে তুলে নিলেন। আর সুধীরাদি এইভাবে চলে যাওয়ার প্রসঙ্গে বলেছিলেন সুধীরা হঠাৎ করে ইষ্ট দর্শন করে সামলাতে পারেনি। কি দেখেছিলেন, কি হয়েছিল ওনার সঙ্গে সেটা চলে গেছে, আমরা সেটা জানি না। কিন্তু শরৎ মহারাজ যেটা বলেছিলেন যে সুধীরা হুট করে বোধহয় ইষ্ট দর্শন হয়েছিল, সামলাতে না পেরে এভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছিল। যখন ওনার কাশীতে শরীর চলে যাওয়ার পর সেদিনই ওনাকে মণিকর্ণিকার ঘাটে নিয়ে গিয়ে ওনার যখন চিতায় তোলা হয়েছে, হঠাৎ শ্মশানবাসী কোনো এক সন্ন্যাসী কি দেখেছিলেন জানি না, বারবার চিন্তার চারপাশে ঘুরে ঘুরে বলছেন যে এরকম আমি কখনো দেখিনি, এতদিন কাশীতে আছি, এতদিন এই শ্মশানে এসেছি আছি, এরকম দেখিনি। সেই সন্ন্যাসীরা কি দেখেছিল সেটা কেউ জানে না, ওই সময় কারণ জিজ্ঞাসা করার মানসিকতাও ছিল না। কিন্তু উনি ওই চিতার চারপাশে আনন্দে নৃত্য করতে করতে বলছে যে এরকম কখনো দেখিনি, এরকম কখনো দেখিনি। তো এই সুধীরাদি উনি চলে গেলেন বটে 1920-তে, কিন্তু ভারতের প্রাণা মাতাজিকে তৈরি করে গেলেন যে মায়ের যে কাজ, মা বলেছিলেন ভারতের প্রাণা মাতাজিকে যে হ্যাঁ তুমি তো আমার কাছেই যাবে, কিন্তু আমার কিছু কাজ আছে, সেই কাজ সেরে তুমি যাবে। তো মায়ের কাজ করার জন্য ভারতীয় প্রাণা মাতাজিকে তৈরি করে গিয়েছিলেন। আমরা এই অজানা এই সমস্ত ঠাকুরের কর্মীর দলের খুব বেশি কথা জানতে পারি না, বিশেষত মহিলাদের কথা বেশি জানতে পারি না। কিন্তু সুধীরাদি যেহেতু নিবেদিতা স্কুলে এসেছিলেন, তার কিছু নিবেদিতা স্কুলের রেকর্ড থেকে কিছু কিছু জানা যায়। এবং সরলাবালা সরকার তিনি একজন মহিলা ছিলেন, বিদুষী ছিলেন, তিনি তার একটা লেখা ছিল, বই ছিল, তাতেও কিছু সুধীরাদির কথা জানা যায়। সেখান থেকে যতটুকু আমরা জেনেছি যে মা যেভাবে ভালোবেসেছিলেন, আর মায়ের ভালোবাসা পাওয়াটা, মা তো সবাইকেই ভালোবাসতেন, আমরা জানি যে উনি বিশ্বের সংসার সবার মা, এবং যারা আসেনি এটাও বলছেন যারা আসেনি যারা আসবে, মানে আমরাও মায়ের কাছে মায়ের সন্তান আমরা জানি। কিন্তু সুধীরাদির মতো যদি আমরা আমরা মায়ের কাছেও প্রার্থনা করতে পারি, সুধীরাদির কাছেও প্রার্থনা করি যে আমরা যেন মায়ের ওই আন্তরিক প্রার্থনা করি যে মায়ের ওই রকম আপন হতে পারি, এত নিকটে যেতে পারি, তাদের কৃপা হলে তবেই আমরা তাদের কত কাছাকাছি আসতে পারবো। না হলে সেই আমরা মুখেই হবো তার সন্তান, আমরা যেন সত্যিকারের মায়ের সন্তান হতে পারি। এই প্রার্থনা